প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলি। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর যেসব মামলা হয়েছে সেগুলো পুনরায় যাচাই বাছাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। নিরীহ মানুষ যাতে ভোগান্তির শিকার না হন সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্টের পর বেশ কিছু মামলা হয়েছে, কিছু সুবিধাবাদী মানুষ এসব মামলা করেছে। ব্যবসায়ী, সাংবাদিক সহ সমাজের বিভিন্ন পেশার মানুষদের নামে মামলা করা হয়েছে। এসব মামলা যাচাই বাছাই করা হবে এজন্য যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। নিরীহ মানুষ যাতে ভোগান্তিতে না পড়েন সেজন্য পুনরায় যাচাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। মামলাগুলো পরীক্ষা নিরীক্ষা করে পুলিশ সরকারকে প্রতিবেদন দেবে বলেও জানান তিনি। বিডিআর বিদ্রোহের ঘটনা আবার তদন্ত করা হবে বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের ৩ মেয়াদে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেওয়া অস্ত্রের লাইসেন্সগুলো যাচাই বাছাই করা হবে। সালাউদ্দিন আহমদ বলেন, যাচাই বাছাইয়ের সময় যারা লাইসেন্স পাওয়ার যোগ্য ছিলেন তাদের অস্ত্রের লাইসেন্স বহাল থাকবে, আর যাদের রাজনৈতিক উদ্দেশ্যে এবং অপরাধের উদ্দেশ্যে লাইসেন্স দেওয়া হয়েছে সেসব লাইসেন্স বাতিল করা হবে। পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করলে সঙ্গে সঙ্গে সরকার ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পুলিশের কাজে অনেক সময় রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়, সেটি বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, পুলিশের কাজেও স্বচ্ছতা থাকতে হবে। মানুষের হয়রানি হয় এমন কোনো কাজ করা যাবে না। পুলিশ এমন কোনো কাজ করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, জেলা পর্যায়ে পুলিশ সুপাররা অনেক সময় রাজনৈতিক কারণে প্রটোকল দিয়ে থাকেন। এখন থেকে বিধির বাইরে গিয়ে এসপিরা কাউকে প্রটোকল দেবেন না। লটারির মাধ্যমে ওসি এবং এসপি পদায়ন বন্ধ করা হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পুলিশের চেইন অব কমান্ড থাকতে হবে। আওয়ামী লীগ সরকারের ৩ মেয়াদে স্থায়ী ঠিকানা জালিয়াতি করে পুলিশের কনস্টেবল পদে যারা চাকরি নিয়েছেন সেসব নিয়োগ যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছেন তিনি। ২০০৬ সালে চাকরি হারানো ৬৩০ পুলিশ সদস্য চাকরি ফিরে পাবেন বলেও জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে আমিনুল ইসলামকে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এর আগে সোমবার নতুন নিয়োগ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ। এতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করা হলো। ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য আইনজীবী আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হলো। অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদা, বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবেন তিনি। বিএনপি ক্ষমতায় যাওয়ার এক সপ্তাহের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি সহ দেশের ৬টি সিটি কর্পোরেশনের আগের প্রশাসকদের সরিয়ে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে। যারা এই পদগুলোতে নিয়োগ পেয়েছেন তারা সবাই বিএনপির নেতা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হয়েছেন আব্দুস সালাম। বিএনপির বর্ষিয়ান এই নেতা একসময় অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র ছিলেন। তিনি এখন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদেও তিনি রয়েছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হয়েছেন শফিকুল ইসলাম খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন তিনি। জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের কাছে হারেন তিনি। বর্ষিয়ান রাজনীতিক নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। ২০২১ সালের আগে দীর্ঘ ২৮ বছর খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্ব পালন করেন নজরুল ইসলাম মঞ্জু। এর আগে ১৬ বছর সাধারণ সম্পাদক এবং ১২ বছর ছিলেন সভাপতি। গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন শওকত হোসেন সরকার। তিনি গাজীপুর মহানগর বিএনপির সভাপতি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন সাখাওয়াত হোসেন খান। তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি। সিলেট সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হলেন আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি সিলেট জেলা বিএনপির সভাপতি। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেনসন। এ সময় তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের জন্য খলিলুর রহমানকে অভিনন্দন জানান। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত।
পরে এই সাক্ষাতের বিষয়ে ঢাকায় মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়। পোস্টে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাতের একাধিক ছবি যুক্ত করে দেওয়া হয়। পোস্টে ব্রেন্ট ক্রিসেনসনের বরাতে লেখা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের জন্য খলিলুর রহমানকে অভিনন্দন। আমাদের দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত। ফ্যামিলি কার্ডের মতো কৃষকদের কৃষক কার্ড চালু করছে সরকার। এ নিয়ে দ্রুতই পাইলট প্রকল্প শুরু হতে যাচ্ছে। সোমবার বাংলাদেশ সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড চালু সংক্রান্ত একটি সভার আয়োজন করা হয়। সভা শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ নিয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। কৃষক কার্ড বিষয়ে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির কথা তুলে ধরেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, নীতিগতভাবে বহু আগেই এটি তাঁদের সিদ্ধান্ত। এটি বাস্তবায়নের জন্য প্রথম বৈঠক করেন প্রধানমন্ত্রী। কৃষক কার্ডের পাইলট প্রকল্প কবে নাগাদ শুরু হবে সে বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শ হচ্ছে যত দ্রুত সম্ভব এটি করা। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইট prothomalo.com-এ।